ফিফা বিশ্বকাপের আওয়ার বা ঘন্টা যত গড়াচ্ছে একই সাথে টেনশন উত্তেজনা যেরকম বাড়ছে, একটু কি মনও খারাপ হচ্ছে। কারণ 48 দলের 104 ম্যাচের বিশ্বকাপ প্রায় 40 দিনের শেষ হতে চলেছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা ম্যাচ বাকি। এরই মধ্যে আমরা সেমিফাইনালের দুটো দলকে পেয়ে গিয়েছে, এখন আরও দুটো জায়গার জন্য লড়বে। আজকে বাকি দুই কোয়ার্টার ফাইনালে 4 দল মাঠে নামছে। আর্জেন্টিনা, তার আগে হ্যারি কেইন ভার্সেস হালান্ড, ইংল্যান্ড ভার্সেস নরওয়ের ম্যাচ, এই সব কিছু নিয়ে কথা বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা আওয়ারে। আমি ফয়সাল তিতু মির, এবং আজকে আমাদের সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট। একজন আমার নেমসেক বলতে হয়, খুবই পছন্দের সাবেক ফুটবলার বলিউড ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় উপস্থাপক এবং খেলা পাগল মানুষ ফারাবি হাফিজ, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ফারাবি হাফিজ খেলা পাগল, কারণ হচ্ছে সে এই রুমে এখন আমরা যতজন আছি তার মধ্যে একমাত্র সেই বিশ্বকাপ দেখে আসছে কিছুদিন আগে। বিশ্বকাপের যে ম্যাচ আগামীকাল, যে স্টেডিয়ামে আগামীকাল সকাল বাংলাদেশ টাইম সকাল 7টায় যে খেলা সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার, অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটিতে, সেই কানসাস সিটির স্টেডিয়ামে খেলা দেখেছি। ওই কানসাসেই শুরু হয়েছিল আর্জেন্টিনার জার্নি, এখন আবার সেই কানসাসে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে। আমি ভাবছি যে তোমার মুখ থেকে ভুল করে বের হয়ে যায় কিনা এখানেই শেষ, ভাবার সুযোগ নাই বা বলারও সুযোগ নাই। একদমই না। আচ্ছা, আমরা ফারাবিকে তো জানি পছন্দের দল কোনটা, একটু ফয়সাল ভাইয়ের পছন্দের দলটা শুনে নিই। ব্রাজিল। কাছাকাছি কালার জমে যাবে আজকে। তার মানে হচ্ছে সুইজারল্যান্ডের একজন সাপোর্টার পাওয়া গেছে, তাই তো ভাই? না, সুইজারল্যান্ড বলতে তা না, ব্রাজিল চলে গেলেও এখানে আপনার বুঝতে হবে যে যেহেতু ওয়ার্ল্ড কাপের প্রতিটা টিমই কিন্তু ইকুয়াল, সবাই খুব কম বেশি ফাইট করে দলকে একটু টপে নেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সুইজারল্যান্ড বলেন আর মেসির কথাই বলেন আর্জেন্টিনা, আমি তো আর্জেন্টিনার পক্ষেই যাব, কারণ আর্জেন্টিনার পক্ষে যাও একজন ব্রাজিলের সাপোর্টার, এটা খুবই রেয়ার। এটা খুবই রেয়ার, কারণ ব্রাজিলের যারা সাপোর্টার বা আশপাশ দিয়ে যায় তারা অন্য যে ধরেন যে আমি পার্সোনালি আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি ব্রাজিলের খেলা পছন্দ করি। আমার অন্যতম ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার, এখন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। তো এদেরকে বাদ দিয়ে আমি এটা বুঝাইতে পারি না, বাট দেখ আপনার সাথে মিললো। বেশিরভাগ মানুষ তারা মনে করে আর্জেন্টিনার বিরুদ্ধে যে খেলুক আমি তার পক্ষে। এবং একই কথা আর্জেন্টাইন ফ্যানদের জন্য, যারা ফুটবল শিক্ষিত পাগল, শিক্ষিত বলতে আপনি তো বুঝতে পারতেছেন, রাইট, তারা অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, কেননা খেলার সৌন্দর্য একমাত্র ব্রাজিল আর্জেন্টিনাই ধরে রাখছে। যাক, আপনার মুখে ফুলচন্দন ফুটে। সকালের ম্যাচ নিয়ে টেনশন। সুইজারল্যান্ড কিন্তু অত খারাপ দল না। সুইজারল্যান্ড দারুণভাবে তাদের যে গোলরক্ষক অসাধারণ কোবেল, একেবারে নাটকীয়ভাবে টাই ব্রেকারে তিনি যেভাবে দলটাকে নিয়ে এসেছেন, ইন্টারেস্টিং আসলে। সো আজকে আমরা এই শোতে বসার আগে কথা হচ্ছিল যে আসলে আজকে হোস্ট কে। এখন আমার মনে হচ্ছে যে ফারাবি হাফিজ ইজ দ্য বেস্ট পারসন ফর ডুইং দিস জব। আপনি প্রশ্ন করেন বরং, সেটাই ভালো। হ্যাঁ, সেটা ভালো। সেই ক্ষেত্রে প্রশ্ন আমাকে করতে হবে ফয়সাল ভাইয়ের কাছে যে ভাই কি মনে করেন আপনি, যেহেতু আপনি নিজে বাংলাদেশের জাতীয় দলের একজন ঝান্ডা বাহক, আপনি বলবেন যে আমার কাছে মনে হয়েছে এইবার যখন আমি খেলা দেখতে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই স্টেডিয়ামে এখন যেহেতু 48টা দল এই বিশ্বকাপ থেকে খেলছে, বাংলাদেশেরও আমি চাই যে, আমি স্বপ্ন দেখি আমি বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে যখন বুকটা বড় হয়ে গেছিল না, বাংলাদেশও খেলবে, এইরকম মোমেন্টাম বাংলাদেশেও তৈরি হবে। এটা হয়তো বা আমরা দেখতে পাবো না, কিন্তু ভবিষ্যতে একদিন না একদিন খেলবে বাংলাদেশ, হয়তো আমরা ওই পারে গিয়ে শুনতে পাবো বাংলাদেশ খেলতেছে। যদি আমরা ফুটবল পাগল হই, যদি ফেডারেশন থেকে সবাই মানে তাদের দায়িত্ব পালনগুলি ঠিকঠাক মতো করতো, তাহলে আমার মনে হয় আমরাও ওয়ার্ল্ড কাপ খেলার কাছাকাছি যেতে পারতাম। কিন্তু আরেকটু বলবেন যে কেপ ভার্দের মতো একটা দল, এই দেশটার লোক সংখ্যা হচ্ছে 5.5 লাখ। আমাদের সমস্যাটা মানে বেসিক ঝামেলাটা কোথায়? ঝামেলাটা ধরেন একটা জাদুঘরের পাশে কেউ থাকলে, জাদুঘরের পাশে থাকলেও কিন্তু সে জাদুঘর হয়ে যায়। তো এখন ব্রাজিলের পাশে থাকলে, আর্জেন্টিনার পাশে থাকলে যে কেউ তাদের মানে ছন্দটা কিন্তু কাবু করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দ্বীপ হোক আর ছোট্ট একটা দেশ হোক, কাছাকাছি থাকলে সবার সাথে সবার দেখা হলে, সবার সাথে ফ্রেন্ডলি ম্যাচ বা কোনো কিছু হলে, শিক্ষার কোনো থাকলে, আমার মনে হয় যে না, এর বিপরীত চিত্রও ছিল না। আপনি 80-র দশকে আমাদের স্বাধীনতার পর যে স্ট্রং পয়েন্টটা ছিল, তখন ফুটবল ফেডারেশন এত শক্তিশালীও ছিল না, কিন্তু
খেলার যে টেন্ডেন্সি ছিল তখন আমাদের ranking was much অনূর্ধ্ব higher. কত 14 মনে হয় ব্রাজিলকে বাংলাদেশ সেই সময় কয়েক গোলে যেন হারাইল। সো বাংলাদেশের স্ট্রং পয়েন্ট আপনি মোহামেডান আপনার কলকাতার সাথে যে মোহনবাগানের সাথে কি জমজমাট খেলা আমরা এখন ছোটবেলায় এই আবাহনী, স্ট্রংটা মোহামেডান। দেখেন আমি এখন মানে কিছু খুঁটিনাটির দিক থেকেই ধরা চলে, যেমন যখন ব্রাজিলের সাথে আমরা জিতেছিলাম ওই ম্যাচটা, আমাদের প্লেয়ারদের বয়স কত ছিল? আমরা কি জেনুইন প্লেয়ার নিয়ে খেলেছি? আচ্ছা, সেটা এখন হ্যাঁ। ইয়ামেল যে খেলছে স্পেনের, ওর বয়স কত? আমরা কি এই বয়সে ওই পর্যন্ত ওয়ার্ল্ড কাপের আসর পর্যন্ত যেতে পারছি, নাকি ওর চাইতে বেশি বয়সের প্লেয়ার খেলাচ্ছি? এই দিক থেকেও কিন্তু আমরা অনেক পিছিয়ে। আমরা এই সব বয়স ভিত্তি বা যে কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে। ওরা জেনুইন একটা হিসাব করে, যখন আপনি জন্মগ্রহণ করেন তখন থেকে একটা ওদের পাসপোর্ট বা যা কিছু আছে সব তৈরি হয়ে যায়, আর আমাদের তৈরি হইতে না হলো 5 বছর 10 বছর। ফয়সাল ভাইয়া আপনি মনে হয় বলবেন যে আমাদের মানে ফিটনেস একটা ফ্যাক্ট। ফিটনেস যদি ফ্যাক্ট হয় তাহলে আমার কাছে উত্তর ছিল। আমি যে খেলাটা দেখলাম আর্জেন্টিনার খেলা এই ক্যানসাস সিটিতে, এখানে আমার ঠিক মনে হয় কয়েক হাত দূরে মেসি দাঁড়িয়েছিল, মানে পুরোটা মানে স্টেডিয়ামে খেলা দেখলে তো একদম পাখির মতো। আমি একদম মানে ক্যাটাগরি 1-এ টিকিট পেয়েছিলাম, তো একদম সামনে। তো আমার মেসি যেই পজিশনে খেলে ঠিক আমার সামনে ছিল পুরোটা টাইম, অলমোস্ট পুরোটা টাইম না স্যার, মানে প্রথম হাফ। সো আমি দেখলাম যে ওদের ফিটনেস আমাদের ফিটনেস অনেক বেশি পার্থক্য না, মোটামুটি একই টাইপের হবে শরীরের গড়ন, বরং টেলিভিশনে আরেকটু স্বাস্থ্য ভালো দেখা যায়, টেলিভিশনে আরেকটু স্মার্ট দেখা যায়, আসলে আমাদের মতোই। কিন্তু সেই না রাইট, মানে ফিজিক্যাল দ্যাটস নট, তাহলে তো জাপান কোরিয়ার ওয়ার্ল্ড কাপে গিয়ে রেগুলার এত আসলে পারফর্ম করার কথা না। ফিজিক্যালটা ম্যাটার করে না, আমাদের মেন্টালি আমরা যেই দিক থেকে পিছিয়ে সেটা হচ্ছে যে আমরা আমাদের প্লেয়ারদেরকে কি ধরনের হেল্প করতে পারতেছি। একটা প্লেয়ার ইনজুরি হলে তাকে কি করতে হবে, তাকে সাপোর্ট কিভাবে করতে হবে, তার ভবিষ্যৎ কিভাবে আমরা দেখব। অ্যাট দ্য সেম টাইম ফয়সাল ভাই, আমার মনে হয় যেটা আমরা যে এই আলোচনা যে করছি, আসল আলোচনা বোধহয় আমাদের ক্লাব কালচার, আমাদের ক্লাবের কয়টা ওরকম প্রপার ফুটবলের স্ট্রাকচার আছে, একাডেমি আছে, মাঠ আছে, এই গল্পগুলো আমরা প্রত্যেকবারই আলোচনায় বসলে বলি। সেটা মনে হয় মেইন, আমার মনে হয় যে চাবিকাঠি ফুটবলের ওভারঅল ন্যাশনাল ফুটবলের ডেভেলপমেন্টের জন্য। ওকে, সো আমরা বরং বিশ্বকাপেই যাই। বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। ফারাবি হাফিজ একটু চান্স পাইছিল ফ্লোর পেয়ে, সে আলোচনা ঘুরে যেতেছে, কারণ সে আমাকে আগেই বলছে সে খেলা নিয়ে খুব বেশি কিছু কথা বলবে না, তো অন্যান্য কথা অনেক কিছু বলবে। আমাদের দল যেহেতু আছে, ভাইরা বরং একটু চাপে আছে যেহেতু ব্রাজিল চলে গেছে। হ্যাঁ, তাদেরকে দল চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু খারাপ স্টিল আমরা উজ্জীবিত। তবুও মানে ব্রাজিল যে চলে গেছে এটা আমারও মন খারাপ, কারণ এই যে মজাটা হয় আমাদের জীবনে, তো আসলে আনন্দের উপলক্ষ খুব কম। এই যে ওয়ার্ল্ড কাপ এসে যে একটা ধরেন কোনো রকমের বায়াসনেস নাই। এই যে কালকে আমরা আলোচনা করছিলাম যে ওয়ার্ল্ড কাপ পৃথিবীতে এই যে বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ এই ফুটবলের, সেই জায়গায় সারা পৃথিবীর সবচেয়ে, আপনি যদি খেয়াল করেন ইউরোপের যতগুলো দেশ এবং যতগুলো ভালো ভালো প্লেয়াররা খেলে, ম্যাক্সিমাম দরিদ্র মানুষ এবং পিছিয়ে পড়া এলাকা থেকে উঠে আসা। আমরা তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেক তর্ক বিতর্ক করি, অনেক মারামারি করি, অনেক জায়গায় দেখা গেছে অনেকে মারাও যায়, তাই না? খুবই এগুলি আমরা না করে unfortunate, শুধু একটা দিকেই চিন্তা করি যে ব্রাজিল 5টা ওয়ার্ল্ড কাপ নিছে আর আর্জেন্টিনা 3টা। এটা বলেই আপনারা খুশি হয়ে যান, তাই তো? এটা এটা বলেই খুশি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে অ্যাটলিস্ট না শোনেন, মুখে মুখে যত কথাই হোক, আমাদের কথা একটাই, সেটা জানো একটা লিমিট পর্যন্ত থাকে, আমরা সেটা ক্রস করে না যাই। সংঘর্ষ সংঘাত কখনোই খুবই আনফরচুনেট। বিশ্বাস করেন এইরকম ক্রেজি, এরকম আবেগ আপ্লুত মানুষ সারা পৃথিবীতে মনে হয় আর নাই। কারণ এই খেলা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে যাওয়ার পর আমি দেখছি যে কোনো উত্তেজনা নাই, মানুষ ফুটবল চিনে না। দেখি বিশাল মিছিল নিউ ইয়র্কে, আমি ঘটনা কি আমি মনে করছি এটা বোধহয় একটা শোডাউন কিছু। 10 লাখ মানুষ একসাথে জমায়েত হয়েছে ওদের বেসবলের একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাব জিতছে। খুব কমই দেশে হয় যে আর্জেন্টিনা ব্রাজিল এরকম পতাকা উপরে উঠানো হয়, মানে এই ইমোশনাল বাংলাদেশে। ওকে, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, কারণ আমরা এত কথা বলতেছি, এখনো আমরা বিশ্বকাপের ফিফা আওয়ারে ঢুকতেই পারিনি, তার মধ্যেই বিরতির সময় হয়ে গেল। তবে আমাদের সঙ্গে ওয়ালি ফয়সাল আছেন, ফারাবি হাফিজ আছেন। আমরা এরপরে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে ম্যাচ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিফা আওয়ারে, একটু পরে ফিরছি। চলছে ফিফা আওয়ার, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার ঘড়ি ধরে, আর মাত্র কয়েক
ঘন্টারই অপেক্ষা আসলে বিশ্বকাপের বাকি 2 কোয়ার্টার ফাইনালে মাঠে নামার। তার আগে একটু ছোট্ট করে জেনে নিই ফয়সাল ভাই, গত রাতে নিশ্চয়ই স্পেন এবং বেলজিয়ামের খেলাটা দেখেছেন। Right. ফ্রান্সের অপোনেন্ট হিসেবে চলে গিয়েছে স্পেন, অবভিয়াসলি একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনাল। কিন্তু এই ম্যাচটা নিয়ে যদি বলেন, বেলজিয়াম আমার মনে হয় যে তারা ম্যাচে ভালোভাবেই ছিল আনটিল থিবো কোর্তোয়ার ইনজুরি, ওইটাই কি আসলে ম্যাচের মোমেন্টাম শিফট করে দিয়েছে? ও আসলে আমি মনে করি যে ও যদি ভারপোস্টেও থাকতো, আমার মনে হয় না যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো গোল রিসিভ করতে হতো এই টাইমে। তো আমার মনে হয় ম্যাচের শেষ টাইমে যে গোল রিসিভটা, এটা আসলে একটা টিমের জন্য খুবই দুর্ভাগ্যজনক। Yeah. স্পেন অনেক ভালো টিম, এটাও বলে নিতে হবে যে স্পেন অনেক ভালো টিম বেলজিয়ামের চাইতে। তবে বেলজিয়াম অনেকটা চেষ্টা করেছে তাদেরকে তাদের পারফরমেন্স ধরে রাখার জন্য। আর আমি মনে করি যে স্পেন এই ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ধরা যেতে পারে, যেহেতু এখানে ফ্রান্সও আছে। ম্যাচটা যদিও অনেক টাফ হবে, Yeah. তবে দুই দলই আমি 50-50 চান্স হিসেবে ধরে নিচ্ছি যে কেউ ওয়ার্ল্ড কাপের একটা ফেভার আছে, Yeah. যাকেই ফেভার করবে সেই ফাইনালিস্ট হয়ে যাবে। রাইট, একদমই তাই। এবং ফ্রান্স স্পেন আসলে কালকে এগিয়ে রাখবেন আপনি? বরং আমি একটু আর্জেন্টাইন ফ্যানের কাছ থেকে শুনি। লেটস সে আপনি ফাইনালে চলে গিয়েছেন এই ম্যাচে মানে সুইজারল্যান্ডের সঙ্গে, হ্যাঁ আপনি, এখন আপনি অপোনেন্ট হিসেবে কাকে চাইবেন, ফ্রান্স অর স্পেন? যদি দুর্বল হিসেবে যদি দুর্বল ইকুয়েশন করি, দুর্বল হিসেবে ফ্রান্স ও স্পেন, কম্পারেটিভলি আমি স্পেনকে একটু মানে 50-50 ভাই বলছে, আমারও কাইন্ড অফ 50-50, বাট আমি স্পেনকে বলবো 48 আর ফ্রান্সকে বলবো যে 52। সো স্টিল আমি আবার স্পেনকেও পছন্দ করি। সো আমি চাই যে স্পেন আসুক। রাইট, ওকে। সো এই ম্যাচটাতে যেটা হয়েছে, 2-1 গোলে শেষ পর্যন্ত হেরে গিয়েছে বেলজিয়াম এবং তাদের গোল্ডেন জেনারেশনের শেষ কয়েকজন ফুটবলার। কেভিন ডি ব্রুইনা এখনও তিনি দেখিয়েছেন কত দুর্দান্ত, লুকাকু, থিবো কোর্তোয়া, এবং বেলজিয়ামের ধরুন স্পেন যেরকম একেবারে ইয়াং একটা টিম, এবং ইয়ামালের কথা আলাদা করে বলতে হবে, এই বিশ্বকাপের অন্যতম সেরা তারকা যিনি, যদিও এখনও বোধহয় তিনি তার নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে পারেননি। কি বলবেন? আসলে ইয়ামেল খুব ভালো প্লেয়ার, তবে মাঝে মাঝে শুনি যে মেসি, রোনালদো ওদের মতো তুলনা করা হয়। আসলে এটা too ভুল। early, too early. এটা আসলে ভুল। তবে ও আরো ডে বাই ডে ইমপ্রুভ করবে, যেহেতু অল্প বয়স। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওর এতটা এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই, কারণ সামনে ওর অদূর ভবিষ্যতে আরো সময় আছে। Yeah. স্পেন অনেকটা ভালো টিম, ওরা একসাথে এখন সবাই পারফরমেন্স ভালো করতেছে, ওদের পারফরমেন্সও ভালো। তো আমি মনে করি যে যদি ওরা সবাই ইকুয়াল, আমি বলি যে আপনার 80% আপনি দিন আর 60% ও দিলেই খেলাটা ঘুরে যাবে না। 70% আপনি 70% আর সবাই যদি 70% করে দেয়, আমার মনে হয় ওই ম্যাচটা সবার জন্য খুব ইজিলি ম্যাচটা জিতার জন্য হয়। না, রাইট, মানে স্পেন যেভাবে খেলছে তারা এখন আসলে টিম হিসেবেই খেলছে, ইয়ামালের উপর পুরোপুরি নির্ভর বলা যাবে না। Right. তাদের মিডফিল্ডে তো দুর্দান্ত পারফর্ম করছে এবং ডিফেন্সেও সেটা করছে। আমরা একটু ইংল্যান্ড নরওয়ে হাই ভোল্টেজ ম্যাচে নজর দিতে চাই। অফকোর্স আর্জেন্টিনা সুইজারল্যান্ড খেলা আছে, তবে আমার মনে হয় যে ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা মোর অ্যাটাকিং ফুটবল আমরা দেখবো, বেশি ইন্টেন্সিটি দেখবো। হালান্ড ভার্সেস হ্যারি কেইন। হ্যাঁ, সো definitely. ফারমি হাফিজ, প্রথমত হচ্ছে ওয়ার্ল্ড কাপে ধরুন রোনালদো, মেসির, আপনি যদি এরপর চিন্তা করেন ব্যাটনটা যাচ্ছে এমবাপ্পে, হালান্ডের কাছে, সো এই ম্যাচ ঘিরে আপনি নিজে কতটা এক্সাইটেড? এইখানে যদি একটা পোস্টার লাগানো থাকতো, যে পোস্টার অলরেডি আছে সেখানে দেখেন, যদিও হ্যারি কেইনের পোস্টারটা নাই, নাই। কিন্তু সে পোস্টার বয়, সে poster FIFA, boy, yeah, right? ইংল্যান্ডের So যে কয়জন especially. মানুষকে আপনি মানে হাইলাইট করবেন, সো ইংল্যান্ড তাদের যোগ্য দল হিসেবে, যোগ্য টিম হিসেবেই এখন পর্যন্ত টিকে আছে। এবং হল্যান্ডের সাথে যদিও শক্তিমত্তার দিক থেকে আমার কাছে নরওয়েকে একটু তাদের থেকে, ওই যে বললাম যে ফ্রান্স স্পেনের মতো যেমন 48 আর 52, আমি নরওয়েকে বলবো যে 40 আর ইংল্যান্ডকে বলবো যে 60। তো সেই জায়গায় আবার মানুষটা যেহেতু হল্যান্ড, মানে তার যেই আমার পুরো মাঠে আগের ম্যাচটা, মানে যেইভাবে তারা ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়াইলো, এবং তারা কিন্তু প্রেস কনফারেন্সে ওদের কোচ আগেই বলেছে না ব্রাজিল ডেফিনেটলি ফেভারিট। সেম একই কথা এই ম্যাচের আগেও তারা বলছেন, কোচ এবং হালান্ড দুজনেই বলেছেন যে ইংল্যান্ড ফেভারিট, প্রেসার তাদের এবং দিকে। পরিসংখ্যান তাদের পক্ষে, যে কয়টা পরিসংখ্যান ছিল, মানে হ্যাঁ, ব্রাজিল কখনো নরওয়ে হারাতে পারেনি, কখনো হারাতে পারে নাই, কিন্তু মাঠে কিন্তু ঠিকই রেজাল্টটা নিয়ে আসছে হল্যান্ড। মানে right. এই ছেলে অসাধারণ। ওই যে মেসির মতো ওকেও, মেসিকে দেখেছি আমি, মানে ম্যাচের 90 মিনিটের আমার কাছে মনে হচ্ছে মেসি খেলে মনে হয় 20 মিনিট,
হ্যাঁ, বাকি টাইম ও শুধু অবজার্ভ করে ওর টেন্ডেন্সিও ঠিক তাই। ওর কাছে বল যায়, বল যে সময় পায় ও ঠিক সেটাকে রেজাল্ট। দুর্দান্ত কনভার্সন রেট এই বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, গ্যারি লিনেকারের পরে বলের পেয়েছে এবং গোল করতে পারছে, সেই কনভার্সন রেট 39% হচ্ছে হালান্ডের। দুর্দান্ত। ইংল্যান্ড 11তম বারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে। নরওয়ে প্রথমবার 1998 সালে শেষ বিশ্বকাপ খেলেছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেই বিশ্বকাপে যিনি খেলেছিলেন তিনি এখন এই দলটার কোচ। এবং নরওয়েকে মনে হচ্ছে ট্যাকটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি বাকি অনেক দলের চেয়ে ডিফারেন্ট এবং আলাদা। তারা প্রতি ম্যাচে চমক উপর দেয়। এগেন্স্ট ব্রাজিল আমরা দেখেছি, এই ম্যাচেও নিশ্চিতভাবে কি মনে হয় আপনার যে স্ট্র্যাটেজি কেমন হতে পারে নরওয়ের? আসলে নরওয়ে খুব দুর্দান্ত পারফরমেন্স করতেছে এই ওয়ার্ল্ড কাপে। ওরা ওদের হতে পারে যে ওদের দলের সবাই চিন্তা করতেছে এবার আমরা কিছু একটা করে দেখাবো বিশ্বকে, যে আমরা ফুটবলে কতটা এগিয়ে গেছি। তো আমি মনে করি যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড কিন্তু ফেভারিট হয়েই আসে, এবং ইংল্যান্ড যে দুর্দান্ত পারফরমেন্স করে তাতে করে আমার মনে হয় যে ইংল্যান্ড সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাওয়া উচিত প্রতিটা ওয়ার্ল্ড কাপে। এবং ওদের প্রত্যেকটা পজিশনেই ওয়ার্ল্ডের টপ প্লেয়াররা খেলে, টপ ক্লাস প্লেয়াররা। কিন্তু ওদের ফেভারটা সবার জন্য এক না। আমি মনে করি যে নরওয়ে এই ম্যাচটা যদি ছোট্ট একটাই বলি যে আপনার চোখের পলক পড়তে যতটুকু না সেকেন্ডের সময় লাগে তার চাইতেও তীক্ষ্ণ বুদ্ধি যদি, তীক্ষ্ণ সেন্স যদি আপনার মাঠে থাকে, আপনি যদি সবসময় ফোকাসে থাকেন, তাহলে ম্যাচটা আপনার জন্য উইন হতে বেশি সময় লাগবে না। তো নরওয়ে আর ইংল্যান্ডের ম্যাচ টাফ ম্যাচ হবে, অনেক ফাস্ট ম্যাচ হবে, পাল্টা কাউন্টার হবে। তো তারপরেও আমি বলবো যে ইংল্যান্ড এগিয়ে থাকবে ওয়ার্ল্ড কাপের। ওকে, আমরা একটা ম্যাচের ভিতরে যেটা হয় ব্যক্তিগত লড়াইও থাকে অনেক। হ্যারি কেইন এবং হালান্ডের মধ্যে সেরকম, একজনের 7 গোল একজনের 6 গোল। যদিও এদের উপরে বসে আছে মেসি এবং এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াইটা এবার ফারাবি হাফিজ খুবই জমে উঠেছে এবং বিশ্বকাপে এরকম দেখা যায় না একসাথে 4-5জন সমানে গোল করছে। আপনি নিশ্চয়ই চাইবেন গোল্ডেন বুটটা মেসির কাছে যাক, বাট হ্যারি কেইন এবং হালান্ডের পারফরম্যান্স কি বলেন? হল্যান্ড ডেফিনেটলি ক্লাব পারফরমেন্সে মানে হল্যান্ড সবসময় আলোচিত ছিল, যদিও মানে আমরা তো সিজনাল ফ্যান ফুটবলের, তো ওয়ার্ল্ড কাপ আসলে আমরা এই খোঁজ খবর রাখি। হল্যান্ডকে আমি আগে থেকেই চিনতাম। সো হল্যান্ডের সাথে আমি বরং এই দুজনের চাইতে, হ্যারি কেইন এবং হল্যান্ডের চাইতে আমি এমবাপ্পেকে এগিয়ে রাখি বলতে যে আমার প্রত্যাশা মেসি পাক। এমবাপ্পে ধরেন যে গতিতে এগোচ্ছে সে সব রেকর্ড আসলে একসময় ভেঙে দিবে বা নিজের করে নেবে, বয়স সবকিছু মিলিয়ে। এখন আমি আর একটা চিন্তা করছি যে আজকের এই যে মানে আর কয়েক ঘন্টা পরেই সুইজারল্যান্ডের সাথে যে খেলা আর্জেন্টিনার, সেই জায়গায় বিশ্লেষক হিসেবে আপনি যদি ভাই আমাদেরকে একটু যদি আমরা সেই আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ওই পর্বে মানে বিরতির পর ফিরে আমরা পুরোটাই আর্জেন্টিনা সুইজারল্যান্ড নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন, চলছে ফিফা আওয়ার, ফিরছে একটু পরে। দেখছেন ফিফা আওয়ার, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি ফয়সাল তিতুমির আছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় উপস্থাপক এবং খেলা পাগল ফারাবি হাফিজ, এবং আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার ওয়ালি ফয়সাল। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ, এবং সেই ম্যাচ নিয়ে আসলে ফারাবি হাফিজের কিছু জানার আছে, ফয়সাল ভাইয়ের কাছে বলছিলেন, বলেন। না, আমি বলছিলাম যে ম্যাচটা কি হতে পারে। একটা মানে এর আগে মানে তাদের যে গতি দেখেছি, ইউরোপের গতি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। 8টা দল কোয়ার্টার ফাইনাল খেলেছে, 6টা ফ্রম ইউরোপ, একটা ফ্রম আফ্রিকা এবং একটা হচ্ছে লাতিন থেকে। এক্স্যাক্টলি, এবং সেমিফাইনাল পর্যন্ত না থাকার মানে চান্স আছে, যদিও আমি চাই যে আর্জেন্টিনা থাকুক এবং তারা এই ওয়ার্ল্ড কাপ নিক। এখন এই ম্যাচে পরিসংখ্যান কিন্তু পুরোটাই হচ্ছে আর্জেন্টিনার পক্ষে, এবং এখন পর্যন্ত যতগুলো সাইন আছে সবই আর্জেন্টিনার পক্ষে। এইবার কোয়ার্টার ফাইনাল কিন্তু তারা 72 বছর পর খেলছে। রাইট, সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে খেলেছে ধরুন সেই 1950-তে। তারপরে তাদের এটা বড় সুযোগ। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আর্জেন্টিনার চান্স ভালো, কিন্তু এটা বড় প্ল্যাটফর্ম শেষ পর্যন্ত খেলার, মানে শেষের দিকে। সো তারা আবার এটা নার্ভটা ধরে রাখতে পারে আমার কাছে মনে হয় কম, নাকি আমি পছন্দ করি বলে যাকে আমি পছন্দ করি তাকে সবসময় আমার দুর্বল মনে হয়। তো আমরা একটা জিনিস যতটুকু দেখলাম যে আর্জেন্টিনা লাস্ট ম্যাচটা যেটা খেলেছে, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, মিশর অবভিয়াসলি ভালো টিম,
এবং খুবই দুর্দান্ত ফুটবল দুর্দান্ত, খেলছে। জি, তারা definitely। ডিজার্ভ করে সেমিফাইনালিস্ট হওয়ার। লাস্ট 10 মিনিট ধরতে গেলে লাস্ট 10 মিনিটে 2 গোলে শেষ 13 জেতা, মিনিটে basically একটা আর্জেন্টিনা ম্যাচটা ওয়ার্ল্ড করে কাপের দিয়েছে। মতো আসলে 3 গোলে হারা, এটা মানুষের মধ্যে একটা সবসময় কনফিউজড থেকেই যাবে। এবং ব্রাজিলের ফ্যানরা সেই কারণে কথা বলার সুযোগ পেয়েছে। আপনি যে বললেন যে বিতর্ক কিন্তু বেশিরভাগ মানুষই বিতর্ক মনে না করে না, আমি না, বিতর্ক এটা বিতর্ক সেটাই এটা- বলছিলাম, চান্সের আমরা ক্ষেত্রে এটা ফয়সাল ভাই, রেফারির উপরে আমি বিতর্ক আপনার তো হিসেবে দেখি না, জি, কারণ জি, জি। হচ্ছে তবে একটা বিতর্ক সবসময় থেকে যায়, যেহেতু বিএআর সিস্টেমটা চালু হয়েছে, এটা 5 সেকেন্ড টু 10 সেকেন্ডের মধ্যেই রাখা উচিত। কেননা আপনি সময় করে দিলেন, একটা জায়গায় নির্ধারিত স্থানে ফাউল হয়েছে ডেফিনেটলি ফাউল, বাট এটা যে আপনি পুরোপুরি ক্লিয়ারভাবে 15 সেকেন্ড 20 সেকেন্ড এতক্ষণ দেখার পরে গোল ফয়সাল ভাই, হলো, এটা নিয়মটা এটা তো কিন্তু- আসলে ওটাই নিয়ম যে বিল্ড আপ থেকে গোল পর্যন্ত। যদি এখন আপনি- আর্জেন্টিনার পায়ে বল যেত তাহলে হয়তো বা এখন VAR ধরেন আপনি intervene করতে পারতো না। 100 জন শিক্ষিত লোককে একবার বুঝালেই বুঝে যাবে, বাট 10 জন অশিক্ষিত লোককে কি বারবার বুঝাতে পারবে? না, সেটা কি বোঝানোর তো আপনাদের- দরকার নাই, আপনাদের VAR তাদের দলের নিয়ম মতো লোকজনই করে এরকম- চলে। এরকম- না, আমাদের দলের সবাই না, যারা শিক্ষিত তারা বুঝবে, কিন্তু এটা ফাউল, এই যে এটা কিন্তু মেসেজ, এটা একটু ক্যামেরার সামনে ভালো করে বলে দেন, বুঝাই দেন যে হ্যাঁ আমি ব্রাজিলের ফ্যান, কিন্তু ব্যাপারগুলো এইরকম। সালা যেটা নিজেও স্বীকার করেছে যে আসলে মেসি অত্যন্ত মানে এই গ্রহের প্লেয়ার নয়, সে আসলে ওয়ার্ল্ডের একটা অন্য গ্রহের প্লেয়ার। যদিও আমি বলবো যে আর্জেন্টিনা যেভাবে টার্ন করছে এই লাস্ট ম্যাচটা, এবং আগের ম্যাচও ভাই কেপ ভার্দের সঙ্গে হ্যাঁ, রাউন্ড right. 32 তো, এবং 16। সুইজারল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলা হবে, সুইজারল্যান্ডও ছেড়ে কথা বলবে না, আর আর্জেন্টিনা ওরাও জানে যে আর্জেন্টিনা শেষ 90 মিনিট মানে শেষ হুইসেল না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা হারবে না। রাইট। রাইট। আচ্ছা, আমরা একটু একটা প্রসঙ্গে যাই, একটু আপনি অ্যাজ আ প্লেয়ার একটু বলবেন। আর্জেন্টিনা ধরুন কেপ ভার্দের সঙ্গে যে ম্যাচটা খেলেছে 120 মিনিট, এরপর ইজিপ্টের সঙ্গে 100 মিনিটের বেশি খেলেছে, এবং দুটো ম্যাচের পরে ধরুন আজকে যখন তারা কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে, মাঝখানে 3 দিন, ইজ ইট এনাফ ফর দ্য রিকভারি? এবং তাদের মধ্যে ওই ক্লান্তি, ফ্যাটিকনেস আজকে দেখা যাবে কিনা? না না, ওরা যেভাবে রেস্ট খাওয়া দাওয়া যেভাবে করে, আমাদের ওয়েদারের সাথে আমাদের খাওয়া দাওয়া, আমাদের মেনটেন্সি ওদের সাথে অনেক ডিফারেন্স। সো ওরা রিকভারিটা কত ঘন্টার মধ্যে নিতে হবে, কত সেকেন্ডের মধ্যে কি খেলে কিভাবে রিকভারি হবে, এগুলি set সব like কিছু জানা computer আছে। এই programmer জায়গাটাই তিতুমির, আমি যে মাঠটায় খেলা সেই মাঠেই আমি খেলা দেখেছি। কেমন কানসাস আবহাওয়া ছিল? সিটি, ওয়েদার এইটা ওয়েদার এখন কিন্তু মোটামুটি গরম, মানে বাংলাদেশের মতোই গরম। বাংলাদেশে এই মুহূর্তে যেমন বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি আমরা পাইনি, কিন্তু গরম ছিল ভালোই। কিন্তু আপনি হাইড্রেশন ব্রেক তাপমাত্রা পেয়েছিলেন। হাইড্রেশন ব্রেকের সময় কি দর্শকরাও কি হাইড্রেশন নেয়? ৭৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ও স্টেডিয়াম, ওর পুরোটাই মার্কেট আসলে চারপাশে। আচ্ছা, সো আপনি সময় কাটানোর জন্য অনেক কিছু না, আছে। অনেক কিছু খুব অসাধারণ সময়, এবং ওখানে কোনো ক্রাউড থাকে না। এবং আপনি যে বললেন যে ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা, ওদের যে ড্রেসিং রুম সেইটার মধ্যে তো আমি ঢুকি নাই, কিন্তু যে জায়গাগুলো দেখেছি এত মনে হচ্ছে এত দারুণ সিস্টেমে ওদের মধ্যে রাখা হয়েছে, মানে সেটা ক্লান্তি আসার সুযোগ কম। ওকে, এবং এবার ওরাও যে একটু ফুরফুরে মেজাজে, আমরা যতগুলো ছবি দেখেছি যে মেসিরা যেই ফুরফুরে মেজাজে আছে, তাতে আমার মনে মনে হয় হয় না যে সেটা নাই। এটা- ওকে, রাইট। আমরা একটু এবারে আর্জেন্টিনা দলটার দিকে যদি নজর দিই আর একটু অ্যানালাইসিসে যেতে চাই ফারবি হাফিজ, স্পেশালি একটা জায়গা নিয়ে আমরা এই বিশ্বকাপের শুরু থেকে আলোচনা, মেসির সামনে মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ থেকে হুলিয়ান আলভারেজ। গত ম্যাচে আমরা আলভারেজকে দেখেছি স্টার্ট করেছে, মার্টিনেজ বেঞ্চ থেকে এসেছে। এই ম্যাচে আপনি আসলে কাকে চাইবেন এই দুজনের মধ্যে? এই দুইজনের মধ্যে কম্পারেটিভলি আমি আলভারেজকে আগায় রাখতে চাই। ওকে, মেসির জন্য পারফেক্ট একটা মানুষ কোনো সময়, আমি ডি মারিয়াকে খুব মিস করি। অফকোর্স এমারেকে আর্জেন্টিনা সবাই মিস করে, কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা দলটার দিকে আমরা ফয়সাল ভাই একটু আপনার কাছে শুনবো। আমি সুইজারল্যান্ড নিয়ে, সুইজারল্যান্ডের আপনি জানেন যে তাদের কি প্লেয়ার, স্টার প্লেয়ার মানজাম্বির ইনজুরি, তিনি আসলে নেই। অন্যদিকে তাদের গ্রানিত শাকা অভিজ্ঞ, তার উপরে আসলে ডিপেন্ডেন্ট থাকবে। এবং এই ম্যাচে কি মনে হয় যে তারা লো ব্লকে চলে যাবে, নাকি আর্জেন্টিনাকে আসলে মিড ব্লক দেওয়ার চেষ্টা করবে সুইজারল্যান্ড? এখন আমি মাঠে খেলতে যাব, আমার মাঠে খেলতে যাওয়ার আগে আমার জ্বর আসছে, আমি কি জ্বর আসছে বলে মাঠের খেলা ছেড়ে দেব? না, আমি ওই জ্বর নিয়েই যাব, কারণ আমার ওই প্লেয়ার নেই, বাট আমার টিমটা তো আছে, আমার দেশের প্রতিনিধি যাদের জন্য আমি দেশের হয়ে খেলছি তারা তো আছে, তাহলে আমার অবশ্যই মাঠে উপস্থিত হতে হবে। তো আর্জেন্টিনা হোক বা অন্য কোনো টিম হোক, সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না। এই ম্যাচটা হার্ড অ্যান্ড সোল আর্জেন্টিনার ফেভারে থাকবে, তবে যদি মেসি গোল না করে আমার মনে হয় না আর্জেন্টিনা জিততে পারবে। ওকে, আমরা শুনছিলাম ফয়সাল ভাইয়ের কথা, তবে একটু মনে করে দিই তিনি কিন্তু ব্রাজিলের একজন বড় ফ্যান। আচ্ছা, আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার দর্শকদের জন্য এবার একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে হেড টু হেড যেটার পরিসংখ্যান। সুইজারল্যান্ডের সঙ্গে এর আগে 7 বার দেখা হয়েছে,
এখনো পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। সো ফারাবি হাফিজ সবকিছু এবং মিলে শেষ পর্যন্ত আজকের ম্যাচে অপরাজিতই থাকবে। অপরাজিত থাকবে। সো আজকের হোয়াট ইজ দ্য ম্যাচ- প্রেডিকশন প্রেডিকশন আমার অ্যাট লিস্ট 2-0 আমি করতে চাই। আর্জেন্টিনা 2, সুইজারল্যান্ড 0। সুইজারল্যান্ড 0। ভাই আপনার প্রেডিকশন 1-0 1-0। ওকে, একটু ইংল্যান্ড নরওয়ে ম্যাচটারও প্রেডিকশন নিয়ে নিব আপনার কাছ থেকে, শুনে নিই ইংল্যান্ড নরওয়ে ম্যাচের কেমন হতে পারে রেজাল্ট। 2-1 2-1 টু ইংল্যান্ড, ইংল্যান্ড 2 নরওয়ে 1। সো হালান্ড গোল করবে নরওয়ের হয়ে একটা। ফারাবি হাফিজ নরওয়ে, হ্যাঁ, নরওয়ের যদি কেউ স্কোর করে সেটা হল্যান্ড। হালান্ড হ্যাঁ, মানে ও আসলে ও ইউনিক সারা পৃথিবীতে। ওর খাওয়া দাওয়া, হাঁটা চলা, সব ওর একদম লাইফস্টাইল viral social media-য়। এবং সবসময় ক্যামেরা খেয়াল করে, দেখবেন যে ক্যামেরা কোন দিকে ওর এটার খেয়াল থাকে এবং সেইভাবে সে এক্সপ্রেশন দেয় এবং চলতে থাকে। আর নরওয়ের ফ্যানরা এবং নরওয়ে মাঠে যেভাবে একটা ক্রাউড তৈরি করে, যেভাবে শোরগোলটা ওদের ওদের রোয়িং, পক্ষে ওই নিয়ে যে নেয়, ভাইকিংস রোয়িং, ওয়াও এটা অ্যামেজিং, এটা এবং সবার থেকে আলাদা, দারুণ। সো ইংল্যান্ড নরওয়ে ম্যাচের আপনার প্রেডিকশনটা কি? ইংল্যান্ড নরওয়ে, আমিও ভাইয়ের সাথে একমত যে 2-1। 2-1। আচ্ছা, উনি যেটা বললো লিওনেল মেসি গোল করতে হবে, না হলে বিপদ, এগ্রি? না, না হলে বিপদ। হ্যাঁ, আমি একদম ফ্যান হইলেও অন্ধ, শুধু গোল অন্ধ করতে না, পারবেই যে তা অন্ধ না। আমি বল অ্যাসিস্টও করতে হবে। অ্যাসিস্টও করতে হবে। আসলে মেসি এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে, এটা তো শুধুমাত্র খেলা না, এটা আপনারা যেহেতু মাঠের মানুষ খেলেন, নিশ্চয়ই একটা মাইন্ডসেট থাকে, একটা স্যাটিসফ্যাকশন থাকে। আমার বড় ভাই আছে বা আমার বস আছে অথবা আমার সতীর্থ আছে যার উপর আমি ভরসা করতে পারি। একটু লিডারশিপ, এই লিডারশিপের এই জায়গাটায় মেসি এমন ভাবে জড়ায় গেছে যে এখন মনে হচ্ছে যে ও ছাড়া আর কোনো গতি নেই। বাট এইরকম নিশ্চয়ই একটা অন্য ব্যাপার। প্লেয়াররাও স্টেপ আপ করবে, সেই প্রত্যাশা থাকবে আর্জেন্টিনার Definitely, দর্শকদের। definitely, অসংখ্য ধন্যবাদ ফারাবি হাফিজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং ওয়ালি ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক প্রস্তুত হয়ে যান, দুটো কোয়ার্টার ফাইনাল আজকে রাতে। প্রথমে ইংল্যান্ড নরওয়ে এবং এরপর আর্জেন্টিনা সুইজারল্যান্ড। সকাল 7টায় সবগুলো ম্যাচই দেখাচ্ছে কিন্তু বিটিভি। সরাসরি দেখুন বিটিভিতে খেলা এবং আমাদের এই বিশ্বকাপ ঘিরে আয়োজন ফিফা আওয়ারের সাথেই থাকুন। আজকে ফয়সাল তিতুমির, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভকামনা।